ভাই, ও কুট্টি ভাই, বাড়িতে আছেন নাকি? আমার পোলা কই? আমার পোলা কই? কুট্টি, টাকা ফেরত দেওয়া লাগবে না। ভাতিজারে যদি আমরা না পাই, তোর কিন্তু খবর আছে। আমরা থানায় মামলা করছি। কুট্টি, ও কুট্টি। চাচি, আমার মনটা কয় কুট্টি আর বাড়িত নাই, কুট্টি পালাইছে। নাইলে 24 জন লোক নিখোঁজ, একটা লোকের কোনো সন্ধান নাই। কতদিন ধরে আমরা ঘুরতেছি আরে পাইতেছি না। আমি বুঝা গেছি চাচি, কুট্টির দরকার ছিল টাকা পয়সা, ওই সেটা পাইছে। এখন আমাকে লোকজন আর ফেরত দিব না চাচি, আমাকে লোক ফেরত দিব না। ও বাজার, ও কুট্টি আমার বাজারে ফেরত দে। আমগো জান থাকতে আমগো লোকজন ফেরত দে। ফেরত যদি না দেস, তোর কিন্তু খবর আছে। চাচা, আপনি কারে কোন সব কথা? ও কি বাড়িতে আছে নাকি? বাড়ি থাকলে একটা কথা আছে। তাইলে তাইলে আমার বাবার পাবো কই? আমার পোলারে কই পামু? চাচি, থানায় যাইতে হইব, এছাড়া আর কোনো উপায় নাই। কালকে আমরা ওসি সাহেবকে আরেকবার স্মরণ করাই দিয়ে আসবো। একবার মামলা করে আসছেন, আরেকবার খবর না নিলে এই সমস্যার জীবনে সমাধান হইতো না। এখন চলেন আমার লগে, বাড়ি যাই, কালকে আমরা থানায় যাবো। আচ্ছা। ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে প্রতি বছর ইউরোপে ঢোকার চেষ্টা করেন বহু অভিবাসী। তাদের আশা, কোনো মতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের জলসীমায় ঢুকতে পারলেই কোনো না কোনোভাবে তারা পৌঁছে যাবেন ইটালি। তেমনই একজন ভুক্তভোগীর নাম রুদ্র, যে কিনা জমি বিক্রির টাকা দিয়ে দালালের মাধ্যমে ইউরোপের জলসীমায় ঢুকতে চেয়েছিল। কিন্তু বহুদিন পার হয়ে যাবার পরও রুদ্রর কোনো খোঁজ খবর পায় না তার মা, যার ফলে অনেক বেশি আতঙ্কিত আর চিন্তিত হয়ে পড়েন তিনি। কোথায় আর কেমন আছে তার আদরের সন্তান তা জানার চেষ্টা করার জন্য দালালের বাড়িতে যায় রুদ্রর মা, কিন্তু সেখানে গিয়ে দালালের কোনো খোঁজ খবর পান না তিনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হন রুদ্রর মা। দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে আমরা জানার চেষ্টা করব কি হয়েছিল রুদ্রর সাথে। স্যার আসবো স্যার? হ্যাঁ আসো প্লিজ। স্যার, হ্যাঁ ওনারা কারা? স্যার ওনার ছেলে দালালের মাধ্যমে অবৈধভাবে ইটালি যাওয়ার পথে মাফিয়াদের হাতে ধরা পড়েছে। এই জন্য স্যার আপনার কাছে এসেছি। প্লিজ বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলুন তো কি হয়েছে? স্যার, ইতালি যাওয়ার কথা বললা কুট্টি আমাদের থেকে 18 থেকে 20 লাখ টাকা নিচ্ছে, কিন্তু আমাকে লোক বিদেশে পাঠায় নাই। এমনকি আমাকে সাথে লোকজন কেডা কোন অবস্থায় আছে এখন তাও জানি না। আপনারা কি কুটির মাধ্যমে লোক পাঠিয়েছেন? জি স্যার, কুট্টি এখন বাড়িতে নাই, ফোন দিলে ফোনেও পাই না। আমরা কুট্টির নামে মামলা করছি, 1 মাস হয়ে গেছে, কিন্তু কুট্টির কোনো খুঁজই নাই। এই এদের কেসটার কি অবস্থা? স্যার ওদের জিডি নেওয়া হয়েছে। আমার পোলার ইতালি যাওয়ার দরকার নাই। ওরা জানতে পারে আমার পোলারে যেন ফেরত দেয়। আপনি কাঁদবেন না। আপনি আপনার ছেলে এবং টাকা যদি ফেরত পান সেই ব্যবস্থাটি আমরা করব। আপাতত আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আসলে আমরা কুট্টির সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। বলুন তো, কুট্টির সঙ্গে আপনার কী করে পরিচয় হলো, আর কীভাবে টাকা লেনদেন করলেন, কোথায় তার সঙ্গে পরিচয় হয়েছে আপনাদের? বিস্তারিত বলুন তো। আমার পোলা একদিন সকালে বাড়ি থেকে ভাত খাইয়া বেড়ায়, তারপর কিরে খাওয়া শেষ করে বাইরে পড়ছো? একটু খেতে খাবারে যাইতে হয় না? আমি কোনো কাজ কাম করতে পারবো না, মজুর নিয়ে নাও। নিজেকে কাজ নিজেরা করলে 2 দিনের মজুর হইলেও তো বাঁচে। আচ্ছা আম্মা, আমি যদি 2 দিনের মজুর বাঁচাই তাহলে আমাদের অনেক টাকা বাঁচবে। আমরা বাজার যাব, আজকে খেতে খামার যাইতে পারবো না। আচ্ছা বাবা, একটু খেতে গিয়ে একটু ঘুরায়, আর গেলেই তো কাম করতে হইব, এমন তো কোনো কথা না বাবা। আচ্ছা ঠিক আছে, কালকে যাব। কাম কাজ আইজ না কাল করলে ওই কাম আর হয় না, আরে অলস হয়ে যাবি তো। আচ্ছা ঠিক আছে, কালকে যাবো না, বিরক্ত করো না তো, বাজার গেলাম। আরে ভাই, দুবাইতে বেশ করাই লাভ নাই। দুবাই মালয়েশিয়া এইসব জায়গায় আমার লাভ আছে নাকি? ওইদিন 5 টাকা পাঠাইছে একদম টাকা, গরিব পাতি টাকা পয়সা নাই। ইতালিতে লোক পড়াইছে, শেষ করে 5 জন পড়াইছে। বেনেতো বর্ডার দিয়ে পড়াইছি। 2 লাখ টাকা খরচ বেশি হয়েছে, 15 দিন আগে যেতে পারছে।
আচ্ছা রাই আনে একটু কাজ বাজ আছে চা খাইতেছি তো ওখানে ভাই পরে মধ্যে পারে তো ভাই কেমন আছে? কি অবস্থা ভাই? আপনার নাম রুদ্র না? হ্যাঁ কি করেন? বেকার? ও ভাই এখন তো আপনি কে? কুঠি, বেশি দূরের মানুষ না, আপনি তো পাশের গ্রামের লোক। ওদিনকার রিয়া ট্রাভেলসে গেছিলেন গত সপ্তাহে? জি ভাই গেছিলাম। আমিও গেছিলাম, আমার একটা ছোটোখাটো কোম্পানি আছে, একটা কাজের লাগে ওই কোম্পানিতে গেছিলাম, তো ওখানে আপনারা দেখলাম। আচ্ছা ভাই, আপনি তো আমার পাশের গ্রামের লোক, আপনি উপকারটা করি। মাধ্যমে কোনো জায়গায় যাইয়েন না, ওরা মিডল ইস্টের কথা কয়ে নিয়ে বালির মধ্যে ফালায় রাখবে। ওরা ভিসা ভাই 15টা, বেশি 40টা, বুঝে নালা? সমস্যা নাই ভাই, ওই জায়গায় রাবর ভাই আমার পরিচিত, নিজের লোক। ওনারা বিষয় পাইলে একটা বিষয় ভাই আমার দিবে। জাফর ভাই নিজেই তো আসল কাহিনী জানে না। ভিসা 15টা ভাবে জাতের ভিসা, আর অজাতের ভিসা ভাবে 16টা। ওটা নিয়ে বালুর মধ্যে ফালায় রাখবো, কাজ কাম কিচ্ছু পাইবেন না, অবৈধ। উল্টা বিদেশি পুলিশের বাড়ি দেবেন পাশার উপরে। এরপর মনে করেন কিছু এরকম হইব, আজকে ভিসা দেবো, কালকে দেবো, পরশু দেবো, তরশু দেবো, এরকম করে কয়েক মাস ঘুরাইব, ভিসা আর দেবো না। যখন বুঝবেন ভিসা দেবো না, এবার টাকার লাগে কয়েক বছর ঘোরা লাগবো, তাহলে কি হলো? আপনার টাকা দিয়ে ওরা ব্যবসা করবো। কি বলেন ভাই? তাহলে তো সমস্যা। সমস্যাই তো। এখন আর ওই সমস্ত দেশে যাওয়ার দরকার নাই, এখন যাই বলে ইতালি নাহলে কুয়েত। অবশ্যই ইতালি গেলে বেশি লাভ, এই সিজনে ইতালি গেলে কাজ কাম বেশি পাবেন। ও ভাই ইতালি গেলেই ভালো। আমার কাছে ইতালির কয়েকটা ভিসা আছে, বুঝছেন, 3টার মতো ভিসা আছে। 11টা ছিল, তা 8টা আমার আত্মীয় স্বজনই লয়ে গেছে। 3টা ভিসা আছে, 3টা ছেড়ে দেবো। আপনার লাগলে একটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা ভাই, ইতালির বিষয় কত করে পড়বে? আপনার রেগুলারটার দাম পড়বে বলে 30 লাখ যদি লিগাল রুটে যান, আর যদি একটু বাই রুটে যান, ধরেন নদী পথে, তাহলে 20 লাখ পড়বেন। আমার কাছে 3টা আছে তো, আপনারা তো 2 বন্ধু মিলে যদি 2টা নেন বা 3 জনে মিলে যদি 3টা নেন, তাহলে আপনার একটা বিষয় 2 লাখ কমাই দিলাম, 18 লাখে যাইতে পারবেন। না ভাই, নদী পথে যাবো না ভাই। ভাই আপনার সামর্থ্যে কুলালে আপনি নদী পথে যাইবেন না, অসুবিধা কি? কিন্তু অনেক মানুষ আছে সামর্থ্যে কুলাইলেও নদী পথে যায়, 10টা লাখ টাকা সেভ হয়। এটা তো মনে করেন অন্য অন্য দেশের মতন ইতালি, এদের বৈধ অবৈধের কিছু নাই, ঢুকলেই বৈধ, কাজের অভাব নাই। যে সমস্ত দেশে মনে করেন যে ঢোকার পরও আপনি বৈধ হইতে পারবেন না, কাজের অভাব, ওই সব জায়গায় বাইরে উঠে গেলে সমস্যা। ইতালিতে গেলে সমস্যা, কোনো ঝামেলা নাই, পাক্কা। আচ্ছা ভাই, আপনার আমি জানাবো না ভাই, আপনার ফোন নম্বরটা একটু দেন। হ্যাঁ, লকটা খুলে দাও। কুট্টি ভাই নামে সেভ করেন, আর ওই বিকাল 5টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেবেন। এই টাইমটা আমি ফ্রি থাকি, অন্য টাইমে কিন্তু ফ্রি থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। জানাবো না ভাই। জানাই। আম্মা, ও তুমি এই জায়গায় বসে রয়েছো? আম্মা দেখো কার নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। শরীরটা ভালো নেই? হ, ভালোই আছে। আম্মা আমি কইতেছি কি, এইবার মনে হয় আমার একটা গতি হইব। কিসের গতি? আম্মা আমি না ইতালি যাওয়ার লাইন পেয়েছি, সহজে গেলে 30 লাখ টাকা লাগবে, আর যদি একটু কষ্ট করে বাইরে উঠে যাই তাহলে 18 লাখ টাকায় পারবো। তাও তো অনেক টাকা। আম্মা এত চিন্তা করো কেন? টাকা কম হলেও জমি বিক্রি করে দেওয়া লাগবো, আর বেশি হলেও জমি বিক্রি করে দেবো। তাই আমি খলিল বেড়ে নিয়েছি, খলিল বের সাথে মোটামুটি আমি কথা বলছি, বাকিটা তুমি বলো। আম্মা জমি যদি বেচাই লাগবে তাহলে খলিল বের কাছেই বেশি। খলিল, জমি দাম কিন্তু ন্যায্য দিতেই। চাচি আমি কি ঠকানোর মানুষ? ন্যায্য দামে দিব। এই এই লোন, এই একটা টাকা দিয়ে অ্যাডভান্স হিসেবে এই লোন। তাইলে জমি কিন্তু আমি নিলাম। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। এই যে আমার টাকা আর পাসপোর্ট। টাকাটা তুমি আসছো, ভালোই করছো। দাও ভাই। ভাই এটা আমারটা।
মতো আছে তো? শোনো ভাই, তোমরা এখানে যে টাকাটা দিচ্ছ এটা কিন্তু খুবই সামান্য টাকা। কাগজপত্র প্রসেসিং করার জন্য এই টাকাটা দরকার, এই জন্য আগে নিলাম। তোমরা যদি 2 দিন পরে মত পাল্টায় ফেলো তাহলে কিন্তু সর্বনাশ। তোমাকেও লস, আমারও লস। এই টাকাটা আর ফেরত পাবে না। যদি আমার কারণে কোনো সমস্যা হয়, আমি ভিসা না করে দিতে পারি, তাহলে মাত্র 30,000 টাকা কাইটা বাকি সমস্ত টাকা তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আমরা ফেরত নেওয়ানোর মধ্যেই যেতে চাই না। যেভাবেই হোক আপনি আমগরে ইতালির বর্ডারটা ক্রস করে কোনো মতে খালি পাঠান, তাইলেই চলবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এইটা কোনো ব্যাপারই না। বর্ডার ক্রস করে ফেলাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, কতদিন সময় লাগতে পারে? আর বেশি দিন লাগবে না, সর্বোচ্চ গেলে 1 মাস। দম রাখিচ্ছে 1টা মাস টয়েট করতে হবে। এটা তো আর ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ফরিদপুরের ফ্ল্যাট না, দেশ বিদেশের ব্যাপার। এবার ভয়ের তো তেমন কিছু নাই, রশিদ বেঁচে যাইতেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি এইগুলা কাগজপত্র ঠিকঠাক করে ফেলাম। ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালাম। আল্লাহ হাফিজ। তারপর কি ভিসা হয়েছিল? আমার হয় নাই স্যার। প্রথমে যে 2 লাখ টাকা দিছিলাম ওইটাই মার খাইছি, কিন্তু রুদ্রর ভিসা হয়েছিল। আচ্ছা, তারপর কি করলেন আপনারা? আমার ছেলের সাথে কথা হয়েছিল কুট্রি, আমার ছেলে পৌঁছানোর পর বাকি টাকাগুলি দিয়ে দিব। সাসি, রুদ্র কই? বাইরন তাড়াতাড়ি। সাসি, তাড়াতাড়ি বিদায় দেন, অনেক কাজ করে আছে। কালকে সকাল 11টায় ফিঙ্গারের টাইম দিছে, ফিঙ্গার দেওয়া লাগবে। ও বাবা, যাইয়া কি তোমাকে একটা ফোন দিবা? তোমার ফোন না পাওয়া পর্যন্ত এই মায়ের মন কিন্তু অস্থিরতা কমবে না। আম্মা, আপনি আমার নিয়ে কোনো টেনশন করেন না, আমি চাই আপনার ফোন দেবো। আর আপনি নিজের যত্ন নিয়েন। তুমিও বাবা নিজের যত্ন নিও। রুদ্র তাড়াতাড়ি কর। আর সাসি, মন খারাপ করেন না। মন খারাপ তো করবো আমি, সবার ভিসা হইলো আর আমারই হইলো না। তোর বিষয় হলো না, কি কইছে? বিষয় আজ মানে সিরিয়ালি বিষয় হইব, আর যদি না হয় তাহলে আমি গিয়ে তোর নেওয়ার ব্যবস্থা করবো। এখন তো আমি যাই বাইরে যাই, তো সবই চিনবো। পটকা টইলে তো আমি তোর নিতে পারবো সহজে, চিন্তা করছি না, তোর নেওয়ার ব্যবস্থা করবো। আগে তুমি তো যাও মিয়া, তুমি আর সাসি যেমনি ইমোশনাল হয়ে যেতেছো, তোমরা ঢাকা যাওয়ার আগেই তোমাকে লগের লোকজন ইতালি পৌঁছায় যাইব। সাসি, আর দেরি করবো না, এখন আপনার বিদায় দেন, ভালো থাকেন। আম্মা, আমি গিয়েই আপনার ফোন দেবো না, কোনো টেনশন করেন না। আচ্ছা বাবা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিদে কারো সন্তান, কারো ভাই, কারো বাবা বা কারো স্বামী পরিবারের সুখের আর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে তারা দেশান্তরী হয়। অল্প টাকা খরচে ইটালি যাবেন, ভালো বেতন পাবেন, জীবন অনেক উন্নত হবে। শুধু একটু কষ্ট করে সমুদ্রপথে 3 ঘন্টায় ইটালি পৌঁছে যাবেন তারা। দালালের এমন চটকদার কথায় সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে বসেন আর দেশান্তরী হন। কিন্তু যেখানে অল্প কিছু সংখ্যক মানুষ গন্তব্যে পৌঁছাতে পারলেও বেশিরভাগেরই জীবনে নেমে আসে অমাবস্যার ঘোর অন্ধকার। মাফিয়াদের কবলে পড়ে সর্বশান্ত হতে হয় তাদের। সেই পথেই যাচ্ছে রুদ্র। দেখা যাক তার ভাগ্যে কি জোটে। এই দাঁড়ান দাঁড়ান, আপনার তো অপরাধীকে সহায়তা করেছেন, নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি করেছেন। বৈধভাবে যদি আজকে বিদেশ যেত আপনার ছেলে সহজেই বিদেশ যেতে পারত। যাতায়াত সহজ ছিল এবং সেখানে গিয়ে কাজের একটা বন্দোবস্ত করতে পারত। এতে দেশ এবং ব্যক্তি উভয়ই লাভ হতো। কিন্তু কি করলেন? নিজেরও ক্ষতি হলো আর দেশের টাকা বিদেশেও পাচার করলেন, আর প্রবাস জীবনটা আজকে তার কষ্টে জর্জরিত। শুনুন, অবৈধভাবে বিদেশ গেলে, প্রবাসী গেলে ব্যক্তি এবং দেশ উভয়ের জন্যই ক্ষতিকর। স্যার, ওইটাই তো ভুলটা করছি। আমার ছেলের উদ্ধার করে দেন স্যার, আমরা এই ভুল আর কোনোদিন করবো না। আচ্ছা, আপনি বলুন তো, আপনার ছেলের সাথে সর্বশেষ কবে কথা হয়েছিল?
3 মাস আগে বাড়ি থেকে যাওয়ার পর একবার কথা হয়েছিল, তার 1 সপ্তাহ পর আবার একবার কথা হয়েছিল, তারপরে এই 3 মাস যাবত আর কোনো কথা হয় নাই স্যার। সর্বশেষ কি কথা হয়েছে আপনার ছেলের সাথে? ওইখানে গিয়ে পৌঁছাইছে আর বাকি টাকাগুলো দালালরে দিয়ে দিতে কইছে। বলো তোমার কি অবস্থা, কেমন লাগতেছে? না ভাই, ভালোই লাগতেছে ভাই। হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ ভাই। তুমি আয়া পড়ছো, আর কয়েক ঘন্টার ব্যবধান, এরপরে ঢুকে যাবা। তোমার লগের গুলো তো মাঝপথে কিনে ফিরে গেল, আমার লস হইলো না? হ্যাঁ ভাই। আমি খালি জিত করে তোমার নিয়ে এসেছি। তুমি ইতালিতে ঢুকে যদি ঠিকঠাক মতো কাম কাজ করো, তোমার রেফারেন্সে আমি আমার 5টা ভিসা বাইরেবো, আবার 5টা লোক ঢুকাইতে পারবো। ভাই আপনার ধন্যবাদ ভাই, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। আমি কাম জেনুইনই করি। ইয়া ভালো কথা। ও ভাই, একটু আমার ফোনটা দেন, আমার একটা কল দিই। হ্যাঁ আমি ওইটাই করতেছিলাম, ফোনটা টাকা পয়সার ব্যাপারটা কথা কল নিয়ে নাও। হ্যালো আসসালামু আলাইকুম আম্মা। বাবা, ইতালি পৌঁছাইছস? না আম্মা, ওই আরেকটা ধাপ বাকি আছে। ভূমধ্য সাগর তো, এটা পার হইলেই ইতালি ঢুকে যাব। ও বাবা, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমার তো ভীষণ ভয় ভয় করতেছে। কিসের ভয় আম্মা? ওই যে আমাদের বাড়ির পাশে নদী আছে না, মনে কর ভূমধ্য সাগর ওরকমই। এটা পার হইলেই ইতালি ঢুকে যাব। আম্মা, ইতালিতে যাওয়ার পরে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ও আর একটা কথা আম্মা, ওই যে কুট্টি ভাইয়ের টাকাটা তো দেয়া লাগে। কার কাছে দিমু, কেমনে দিমু বাবা? কেমনে দিবা, কীভাবে দেবো? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি জিজ্ঞাসা নিই ভাই, টাকাটা কেমনে দিবে? ফোনটা আমার কাছে দাও। কথা বল। আসসালামু আলাইকুম চাচি, আমি ওই ঢাকা 11 তারিখে, আপনি ঢাকা আইসা করেন, টাকাটা তুলে রেখেন, তাহলে আর সমস্যা হবে না, আমি হইতে নিয়ে নেব। আর ভালো কথা, ওই রুদ্রের কাছে কিন্তু মোবাইল থাকবে না, কয়েক ঘন্টা পরে আমরা ইতালিতে ঢুকাই দেবো, ওইখানে আর ফোন টোন থাকবে না। আমাকে লোক আছে, ওদের কাছে ফোন আছে, ওই যখনই ফাঁক পাইব তখন ওই লোকজনের ফোন দিয়ে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই রুদ্রলয়ে কথা বলেন। হ্যাঁ আম্মা, আচ্ছা তুমি তাহলে ঘুমাও। ও আম্মা, ওই যে খলিল ভাই আর রশিদ আছে না, তাদের তো কোনো কাজ নাই। খলিল ভাই রে আর রশিদ রে দিয়া পুট্টি ভাই টাকাটা পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে আম্মা। ভাই রশিদ ভাই, দুশ্চিন্তা হইতেছে। দুশ্চিন্তার কোনো কারণ নাই, রুদ্রর যখন একটা ব্যবস্থা হয়েছে, আপনারা হইবে ইনশাল্লাহ। পরের লড়াই আপনার হবে। ঠিক আছে ভাই, আপনি যে টাকাটা বুঝে পাইছেন, এটা একটু রুদ্রকে ফোন করে বলে দেন। আচ্ছা ভালো কথা। হ্যালো, রুদ্র স্টিল ডাউন, প্লিজ ইনফর্ম হিজ মাদার। ওকে, জানাই দিছি আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে ঢুকে যাব। এরপর আপনার পালা আইতেছে। আচ্ছা আপনি কি করেন? জমি জমার ব্যবসা করে। জমি জমার ব্যবসা এই দেশে করে লইব? এসব অনুর্বর জমির ব্যবসা করে লাভ নাই। জমি চাষ করেন, ব্যবসা করেন, যাই কোনো ওইটা ইতালি করতে হবে। মাঝে মাঝে আইসেন এর সাথে চা খেয়ে যায়। ওনারা কই গেল, না চা খাওয়াইতে পারতাম। না না, চা খাওয়া লাগবে না। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আম্মা, আমি রুদ্র। কেমন আছোস বাবা? আম্মা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ইতালি পৌঁছাইছস? হ আম্মা, হ্যাঁ আমি ইতালি পৌঁছে গেছি, এখন কাজ খুঁজতেছি। কাজ খুঁজে পাইলে একটা ফোন কিনে তোমাকে ফোন দিব। আচ্ছা বাবা, এই নিজের প্রতি যত্ন নিস বাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি আপনার যত্ন নিয়েন। আচ্ছা বাবা, আচ্ছা। তারপরে কি আপনার ছেলের আর কোনো খবর পাননি? না কুর্তিকে কি আপনি কখনো দেখেছিলেন? না স্যার, কখনো দেখি নাই। আজ তাহলে আপনি আসুন। তবে হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আমি আপনাকে আবার ডাকবো। এমন হতে পারে আমার অফিসারকে আপনার সঙ্গে দেখা করবে। আমরা চাই যে করে হোক আপনার ছেলেকে যেন উদ্ধার করতে পারি।
দুশ্চিন্তা করবেন না, আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে। আর রশিদ, জি স্যার। আপনি আমাদের অনুমতি ছাড়া এলাকার বাইরে যাবেন না। যে কোনো সময় আপনাকে আমাদের প্রয়োজন হতে পারে। রুদ্রকে উদ্ধার পাশাপাশি আমরা চাই আপনার টাকাটাও যাতে উদ্ধার করতে পারি। ঠিক আছে, আসুন। রাকিব, কি বুঝলে? আমার তো এই রশিদকেও সন্দেহ হচ্ছে। কারণ হলো, কুট্টির সাথে কিন্তু ভদ্রমহিলার কোনো যোগাযোগ নেই, কিন্তু রশিদের তার সঙ্গে যোগাযোগ আছে। আর এই রশিদ মহিলার সঙ্গে থেকে পুলিশের সকল তথ্য তার কাছে পাচার করছে। আমার মনে হয় এই পাচার চক্রের সাথে রশিদ জড়িত। স্যার, তাহলে কি রশিদকে আমরা জিজ্ঞাসাবাদ করব? না, আপাতত তোমরা ওকে অবজারভেশনে রাখো। যেহেতু রশিদের বিরুদ্ধে আমাদের হাতে শক্ত কোনো তথ্য প্রমাণ নেই, সেহেতু আমরা ওকে আটক করলেও ও ঠিকই ছাড়া পেয়ে যাবে, জামিন পেয়ে বের হয়ে যাবে। তার চেয়ে বরং রুদ্রকে খুঁজে বের করতে হবে। রুদ্রকে খুঁজে বের করতে পারলেই আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এমনও তো হতে পারে এই কুটির চরিত্রটাই নাই, পুরোটাই রশিদের সাধারণ নাটক। তবে হ্যাঁ, খলিলের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। খলিল যেহেতু জায়গা কিনেছে, সেক্ষেত্রে খলিল রশিদ সম্বন্ধে অনেক তথ্যই জানতে পারে। খলিলের সঙ্গে কথা বললে তুমি অনেক কিছু পরিষ্কার হতে পারবে। তুমি তাহলে আসো। ওকে স্যার। ঠিক আছে স্যার, all the best. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খলিল সাহেব কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমাদের আর ভালো থাকা। জমি কতটুকু কিনেছেন? বুঝলাম না। রুদ্রদের কাছ থেকে 16 লাখ টাকায় জমি কতটুকু কিনেছেন? 30 কাঠা। আচ্ছা, রশিদকে কেমন মানুষ মনে হয়? কোন রশিদ? যে রশিদকে সাথে নিয়ে কুট্টির কাছে টাকা জমা দিতে গিয়েছিলেন। ও, সে তো ভালোই, কিন্তু স্যার কেন, কি হয়েছে তার? কোনো চক্রের সাথে জড়িত আছেন নাকি? কি করেন এসব? আমি কেন চক্রের সাথে জড়িত হবো? কিসের চক্র স্যার? আচ্ছা, রশিদের বাড়ি কোনটা? এইদিকে আসেন স্যার, আমি দেখাই দিব স্যার, আসেন। ঠিক আছে, চলুন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন যান। ঠিক আছে। আমাদের যদি আপনার কখনো কাজে লাগে তাহলে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার রশিদের বাড়ি দেখে স্যার আমাদের কি লাভ? চিনে রাখলাম, পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। জি স্যার। নে নে আম্মা আর খাবো না। খাবি না? নে খা, না খেলে শরীর ভালো থাকবো কেমন? আর শরীর ভালো থাকবো কি? আমার শরীর কি খারাপ? বেশি বেশি খাইতে এনে। রুদ্র, 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 আল্লাহ তুমি আমার পোলারে ভালো নাই কো। স্যার, আসবো স্যার? হ্যাঁ, রাকিবুল, আসো। স্যার। হ্যাঁ, সিট ডাউন প্লিজ। আচ্ছা বলো, আজকের আপডেট কি? স্যার, আপনার ধারণাটাই বোধহয় সঠিক। কীরকম? স্যার, কুট্টি না, মূল কালপিত রশিদ। বিদেশে লোক পাঠানোর নাম করে মানব পাচারের সাথে জড়িত আছে রশিদ। আজকে এই অভিযোগে একজন মামলা করেছেন রশিদের নামে। ও হ্যাঁ, আজকে এক লোক এসে অভিযোগ দিয়ে গেছিল। জি স্যার, ওই রশিদ। ওর নামেই অভিযোগ দায়ের করেছে বাদী। যেহেতু আমরা অভিযোগ পেয়েছি, তুমি তাহলে দেরি করো না, ফোর্স নিয়ে বেরিয়ে যাও আর রশিদকে ধরে নিয়ে আসো। ওকে স্যার। স্যার, ঠিক আছে। কি হয়েছে? ফোনে বলা যায় না? লোক মারফত দিয়ে খবর পাঠায় কেলিং আমার লোকে দেখা করতে হইব। হয়েছেটা কি কও শুনি। পরশুদিন পুলিশ আইছিল তোমাদের খুঁজতে। হঠাৎ পুলিশ আমারে খুঁজলো কে? আমাদের জিগাইলো রশিদের বাড়িটা কই। আমি কি পুলিশে দ্বিতীয়বার জিজ্ঞামু তাদের খোঁজেন কেন, তার কি হয়েছে?
এই কথা তুমি আমার 2 দিন আগে কও নাই কেন? আরে তোমার আমি কই পাই, তোমার কি সহজে পাওয়া যায়? তাছাড়া মোবাইলে কথা কইলে যদি কোনো সমস্যা হয় এই জন্য ফোন করি নাই। আমার মনে হয় কোনো একটা ঝামেলা হইছে। কিসের ঝামেলা? সেটাই তো বুঝতাছি না। তুমি এক কাম করো, কয়টা দিন একটু সরে থাকো, পুলিশের হাতে ধরা দিও না, তারপর পরিস্থিতি ভালো হইলে তখন আবার সামনে আইসো। হ্যাঁ, এটা তুমি ঠিক কইছো। আচ্ছা, আমি তাহলে তাই করি। তুমি আজকে যাও। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ। ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশের সন্দেহের তালিকায় একটি নাম উঠে আসলো। তিনি হচ্ছেন রশিদ, যে কিনা রুদ্রর মতো দালালের মাধ্যমে টাকা জমা দিয়েছিল ইটালি যাওয়ার জন্য। কিন্তু রুদ্রর ভিসা হয়ে গেলেও রশিদের কোনো ভিসা হয়নি। আর এই বিষয়টি খটকা লাগে পুলিশের কাছে, কারণ তারা যে পথে ইটালিতে যাচ্ছে সেখানে ভিসার কোনো বিষয় নেই। সমুদ্র পথে ইটালিতে পাড়ি দিচ্ছেন তারা, আর এখানেই পুলিশের খটকা। তাই পুলিশ এখন যাচ্ছে রশিদের বাড়িতে, তার কাছ থেকে জানার চেষ্টা করবে কি কারণে বিদেশ গেলেন না তিনি। জাহিদুল, জি স্যার। দেখেন তো কি অবস্থা। জি স্যার, দেখতেছি। স্যার, গেট তো তালা মারা স্যার। তাই তো দেখা যাচ্ছে। স্যার, আমার মনে হয় স্যার আমাদের আসার খবর পেয়ে সে পালিয়ে গেছে। পালিয়ে আর যাবে কোথায়? ধরা তো ওকে পড়তেই হবে। জাহিদুল, জি স্যার। আমার মনে হয় রশিদের ব্যাপারে রুদ্রর মায়ের সাথে কথা বললেই ভালো হবে। স্যার, আমার মনে হয় স্যার ভালো হবে স্যার, আপনি কথা বলতে পারেন স্যার। ঠিক আছে, চলুন জি স্যার। কথা বলি। জি স্যার। আসুন। চাচি, চাচি কি বাসায় আছেন? একটু আসবেন। ও আপনারা আসেন, ভিতরে আসেন। না না, বসবো না, আপনাকে দু একটি কথা জিজ্ঞেস করেই চলে যাব। জি বলুন। আচ্ছা, সবার ভিসা হলো, রশিদের হলো না কেন? আপনার ছেলে তো ভিসার মাধ্যমে বিদেশে যায় নাই, অবৈধভাবে নদী পথে গেছে। সবাই যেহেতু অবৈধভাবে গেছে, রশিদ গেল না কেন? স্যার, রশিদ মূলত নিজে একটা নাটক করেছে। সবাই ওর দেখা দেখি টাকা জমা দিছে, রশিদ আবার টাকাটা ফেরত নিছে। স্যার, এখানে একটা প্লাস পয়েন্ট, সবাই বিদেশে গেছে কিন্তু রশিদ বিদেশে যায় নাই। তার কারণ হচ্ছে স্যার, রশিদ বিদেশে যাবে না। রশিদ হচ্ছে একটা আদম ব্যবসায়ী, মানব পাচারকারী স্যার। জাহিদুল, জি স্যার। আপনি চুপ করুন। চাচি, আপনার কাছে রশিদকে কেমন মনে হয়? সে কিন্তু অলরেডি পালাইছে। আমার সব কাজেই রশিদ আগায় ছিল। এই যখন ধরেন আমি টাকা জমা দিছি তখনও ও ছিল, মামলা করতে গেছি তখনও ছিল, কুট্টিরে খোঁজাখুঁজি করার সময় এই রশিদই ছিল। আচ্ছা, সবসময় রশিদ আঠার মতো লেগে থাকে কেন? তা তো জানি না। চাচি, আমরা তাহলে আসি। রশিদের ব্যাপারে কোনো খবর পেলে আমাদেরকে অবশ্যই গোপনে জানাবেন। এমনও হতে পারে রশিদ আপনার ছেলের ব্যাপারে সব কিছু জানে, আর রশিদের এত আঘাত করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা আসি। জাহিদুল, জি স্যার। চলো। জি স্যার। আসসালামু আলাইকুম। ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসবো স্যার? হ্যাঁ, রাকিবুল আসো। স্যার, হ্যাঁ, বসো। আচ্ছা বলো, তোমার মামলাটার আপডেট কি? কোনো তথ্য বের করতে পারলে? আর আমার মনে হয় আদৌ কি কোনো ক্লু খুঁজে পাবে তুমি? স্যার, রশিদ এতদিন আমার সন্দেহের তালিকায় ছিল। এখন আমরা নিশ্চিত রশিদ এই অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে পালাতো। স্যার, রশিদ যদি অপরাধী না হতো তাহলে সে পালাতো না। মামলা না হতেই সে পালিয়েছে। যেহেতু মামলা হয়েছে তাহলে সে খোঁজখবর রাখে। রশিদ রুদ্রুর মায়ের সাথে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য লেগে থাকে। তাতে খুব একটা সুবিধা করতে পারবে না। শোনো, রশিদের মামলার যে বাদী, যিনি মামলা করেছেন রশিদের বিরুদ্ধে, তিনি হয়তো বা তার সম্বন্ধে কিছু জেনে থাকতে পারে। স্যার, বাদী কিভাবে জানবে স্যার? দেখো, এই বাদীকে কিন্তু আমরা চিনতাম না, এমনকি রশিদের বিরুদ্ধে আগে কেউ অভিযোগ করেনি। আমার মনে হয় এই বাদী রশিদের সম্পর্কে ভালো কোনো তথ্য জানে। আরেকটা বিষয়, রশিদ গ্রাম থেকে পালিয়ে গেলে কোথায় কোথায় আড্ডা দেয় তা কিন্তু আমরা এই বাদীর মাধ্যমেই জানতে পারবো। স্যার, তাহলে কি আমরা আগামীকাল খোঁজখবর নিব? অবশ্যই খোঁজ নেবে। রশিদের ফোন নাম্বার ট্র্যাক করে দেখো ওর লোকেশন কোথায়, সে কোথায় কোথায় অবস্থান করছে।
ওকে স্যার। স্যার আমার ছেলে যেখানে আছে আল্লাহ তুমি তারা সুস্থ রেখো, ভালো রেখো, সকল বিপদ আপদের হাত থেকে রক্ষা করে আল্লাহ। আল্লাহ, আরো ভালো রেখো। দরজাটা খুলেন। আল্লাহ আমিন। কে? আমি রশিদ। দরজা খোলা আছে, ভিতরে আসো। নামাজ পড়তেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। চাচি, ঘটনা তো এটা বইটা গেছে। কি ঘটনা? মানব পাচারের মামলা। আমি এমনি বিপদে আছি আমার টাকা লইয়া, আপনি বিপদে আছেন রুদ্রের লইয়া, এর মধ্যে উল্টা আমার নামে মানব পাচারের মামলা। আজকে পুলিশ আমারে ধরতে এসেছিল, আমি পালাই গেছিলাম। তোমার নামে কেন মামলা হইব? কেডাই তোমার নামে মামলা করলো? আর তুমি পালাইবা কেন? পুলিশ যদি আহে তুমি পুলিশের লগে দেখা করবা। কি কইতাছেন চাচি? পুলিশ আজকে আইসা আমারে ধরার লাইগা। এখন যদি আমি পুলিশের লগে দেখা করি আমারে জেলে ঢুকাই দেব। ঠিক আছে, এত অধৈর্য হয়েও না, তুমি একটু বসো, আমি আইতাছি। রশিদ, ও রশিদ। স্যার, স্যার রশিদ তো চলে গেছে আবার। ওকে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা স্যার। সময় গড়িয়েছে অনেকখানি। পুলিশ আর দালাল চক্রের সাথে চলতে থাকা ইঁদুর বেড়াল খেলার শেষ কোথায়? দেখা যাক কতটুকু পানি গড়ালে রহস্যের কূপ উন্মোচিত হয়। পুলিশ রশিদকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করছে, কারণ রশিদকে ধরতে পারলেই হয়তো দালাল চক্রের সব সদস্যকে ধরা যাবে। কিন্তু রশিদই ধরাছোঁয়ার বাইরে, আর তাই পুলিশ মিল্টন মাঝির খোঁজে যায়, যে কিনা রশিদের বাদী। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনারা কি এলাকার? জি। আচ্ছা, এখানে মাঝি বাড়ি বলে কেউ আছে নাকি? না, এখানে মাঝে বাড়ি নাই। মিল্টন মাঝির নামে কাউকে চিনেন আপনারা? না, ছিল। চিনেন না? আচ্ছা ঠিক আছে, তো আপনাদেরকে কষ্ট দিলাম, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি স্যার। এইটাই তো জমি শুরু, তাই না? জি স্যার, এটাই তো জমির সড়ক স্যার। কিন্তু জমির সড়কের সাথে তো বাদির দেওয়ার ঠিকানার কোনো মিল নাই। আর যে বাদি যে বাড়িটির কথা বলছে সে বাড়ি তো আদৌ এখানে নেই, কেউ তো বলতেও পারে না। স্যার, এটা খুব টেনশনের বিষয় স্যার। একটা লোক আসতেছে স্যার, ওকে জিজ্ঞাসা করলে কেমন হয়? হ্যাঁ, জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে স্যার, ওকে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি এখানকার? জি, এখানকার। এখানে মাঝি বাড়ি কোনটা? এখানে এখানে কোনো মাঝি বাড়ি নেই। এটাই তো জমির সড়ক, তাই জি না? জি জি। আচ্ছা, মিল্টন মাঝিকে চিনেন? না না, আমি একটু মাঝি চিনি না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। যান তাহলে, ভালো থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম। স্যার, আসবো স্যার? হ্যাঁ, রাকিবুল আসো। স্যার, হ্যাঁ, বসো। আচ্ছা বলো, কি অবস্থা? স্যার দুটো নতুন সংবাদ আছে স্যার। বলো কি সংবাদ বলো তো? স্যার, রশিদ পালিয়েছে, সে এখন বাড়িতে থাকে না। বাদী যে ঠিকানা দিয়েছেন বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, তবে রশিদের লোকেশনে আমরা ট্রেস করতে পেরেছি। যেহেতু লোকেশন ট্রেস করতে পেরেছো, রশিদকে ধরে নিয়ে আসো। ওকে স্যার। আরেকটা বিষয়, কি যেন বলছিলে? বাস্তবে তার অস্তিত্ব নেই, মানেটা কি? আসলে স্যার, বাদী যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় বাদী থাকেন না, আর সেখানকার কেউ তাকে চিনেও না। চিন্তার বিষয়। আচ্ছা রাকিব, তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? যতই দিন যাচ্ছে আমরা গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি। আর একটা বিষয় আমার মাথায় আসছে না, বাদী কেন তার নিজের ঠিকানা ভুল দেবে? আচ্ছা যাই হোক, তুই রশিদকে ধরে নিয়ে আসো। ওকে স্যার। স্যার, হ্যাঁ। স্যার, আমরা কি রাইট ডিরেকশনে আছি স্যার?
ওয়েট, হ্যাঁ আমরা রাইট ডিরেকশনেই যাচ্ছি। তাহলে কি স্যার আমরা এদিক দিয়ে যাই নাকি স্যার? চলো। স্যার স্যার বুঝে স্যার বুঝে স্যার গর্তের মধ্যে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ তাই তো, চলো চলো। পালায়া যাবি? স্যার আমারে ধরছেন কেন স্যার? এই বেটা, স্যার আমি কি করছি? কি করছস মানে? কি করছস তুই জানিস না? না স্যার আমি কি করছি? তুই গর্তের ভিতর পালাইছিলি কেন? স্যার আমি ঘরে বউয়ের সাথে রাগারাগি করে এই না আইছি স্যার। রাগারাগি করে এই সেখানে এসে ঠান্ডা খাইতেছো? চলো তোমরা ভালো কিছু ঠান্ডা খাও। স্যার আমি তো চলো। কিছু করি নাই, আমার তো আপনার এইভাবে ধরে নিতে পারেন। চল, স্যার, বেটা। কিছু করছ নাই মানে? চল। হ্যালো কেন বাবা, তোর কি হয়েছে? বাবা কি হয়েছে? তুই আমার খুলে কো বাবা। কেন 8 টাকা লাগবো কেন? বাবা তোর ইতালি যাওয়া লাগবো না, তুই বাড়িতে ফিরায়। ও আল্লাহ, আমি আর কি করবো? আমি এখন করতে টাকার ব্যবস্থা করবো। জমি জমা তো কিছুই বেচা হয় নাই। ও বাবা আমি এখন কি করবো বাবা? হ্যালো রুদ্র, কথা কো। হ্যালো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আর কি করবো আল্লাহ, আমি আর কি করবো আল্লাহ। একটি ফোন কল মার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। মাফিয়াদের গেম ঘরে তার সন্তান এখন 20 লক্ষ টাকা মুক্তিপণ দিলে হয়তো তার ছেলে ফেরত আসবে, আর না হলে সমুদ্রে মেরে ভাসিয়ে দেবে তার ছেলেকে। মাফিয়াদের কথা অনুযায়ী 20 লক্ষ টাকা মুক্তিপণ দিলে তার সন্তানকে হয়তো ফেরত পাবে, কিন্তু এরই বা ভরসা কি? অন্যদিকে তাদের কথা মতো 20 লক্ষ টাকা যদি না দেওয়া হয় তাহলে তাদের সন্তানকে কি অক্ষত পাওয়া যাবে? কি করবেন এখন মা? কোথায় যাবেন? আর পুলিশের কাছে গেলেই বা কি লাভ? কারণ গেম ঘরটা তো আর বাংলাদেশে নয়। তাহলে গেম ঘরটা আসলে কোথায়? দর্শক, কি পরিণতি হয়েছিল রুদ্রর তা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।